তো নরমালিটি জিনিসটা কি? নরমালিটি জিনিসটা কি আগে বলো। নরমালিটি কাকে বলে? আচ্ছা, নরমালিটি আমরা ফর্মালিটিটাকে পড়ছি, মোলারিটির যে তোমার হিসাব কিতাব, ভালো করে বুঝবো। নরমালিটির যে মোলারিটির যে হিসাব কিতাব সেটাই হচ্ছে তোর এটা। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নরমালিটিটা কি জিনিস, বা নরমালিটি আমাকে কাকে বলে, বা নরমালিটিটা আমি কিভাবে কি করব। নরমালিটিটা আমার কাকে বলে, কেউ বলতে পারবে নরমালিটি কি জিনিস? নরমালিটি কাকে বলে, নরমালিটি কি, বলো দেখি কি। আচ্ছা, নরমালিটি হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, মোটামুটি এন দ্বারা প্রকাশ করা হয়। এখন খুবই ভালো কথা, নরমালিটির এখান থেকে কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে নরমালিটিতে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং নরমালিটির সাথে তোমার তুল্য হচ্ছে গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভর এই জিনিসটা তোমার এখানে মানে রিলেটেড আর কি। এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড, যে গ্রাম তুল্য ভর পরিমাণ, এটা হচ্ছে রিলেটেড জিনিস। আচ্ছা ভাইয়া, গ্রাম তুল্য ভরটা কি জিনিস? এটা একটা প্রশ্ন। ভাইয়া, গ্রাম তুল্য ভরটা কি জিনিস? গ্রাম তুল্য ভরটা ভাইয়া হচ্ছে এরকম যে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এই জিনিসটা তোমাকে এটা বুঝতে হবে যে আণবিক ভর বাই কি তুল্য সংখ্যা। আচ্ছা, আণবিক ভর বাই তুল্য সংখ্যা তোমাকে এটা বুঝতে হবে যে আণবিক ভরটা কি জিনিস আর তুল্য সংখ্যাটা কি জিনিস। হ্যাঁ, তুল্য সংখ্যাটা তোমার জানাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তুল্য সংখ্যাটা কি জিনিস এটা এখন বলেন, কেউ যদি বলতে পারেন বলেন তুল্য সংখ্যাটা কি জিনিস, বলতে পারবেন তুল্য সংখ্যাটা কি জিনিস, কেউ বলতে পারবেন? হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার। গুড, ভেরি গুড। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার, এটা হচ্ছে নরমালিটি। তাহলে নরমালিটিটা কি জিনিস? তাহলে একটু বোঝার চেষ্টা করবেন নরমালিটিটা কি জিনিস। যে নরমালিটি হচ্ছে এটা অবশ্যই তাহলে লেখেন যে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর সংখ্যাকে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর সংখ্যাকে নরমালিটি বলা হয়। দ্রবের নরমালিটি বলা হয়। তাহলে এই নরমালিটি ইকুয়াল টু এন ইকুয়াল টু হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার। 1 লিটার, ভালো করে বুঝবেন। এখানে আপনার প্রথম কথা হচ্ছে এই জায়গায় আমার বলাই হয়েছে প্রতি লিটারে। এটুকু মনে হয় ক্লিয়ার যে প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর পরিমাণ যদি এটা থাকে সেটাই হচ্ছে কি আমার নরমালিটি। ঠিক আছে, নরমালিটি ক্লিয়ার। এখানে নরমালিটি যেটা করা হয় যে 1n বলা হয় যে 1 নরমাল দ্রবণ। তারপরে এখানেও আসে সেমি নরমাল দ্রবণ, ওই সেমি নরমাল দ্রবণ, নরমাল দ্রবণ। তো সেমি নরমাল দ্রবণ এখানে আপনি বলতে পারেন যে 0.5 n। তাহলে 0.5 n মানে কি n/2। আপনি হয় এটা বলবেন, না হয় এটা বলবেন। যেভাবে আমরা মোলারিটি প্রকাশ করছিলাম, আবারও বলি, যেভাবে আমরা মোলারিটি প্রকাশ করছিলাম ঠিক সেম ভাবে আমরা নরমালিটিও প্রকাশ করতে পারি। প্রশ্ন থেকে যায় ভাইয়া তুল্য সংখ্যাটা কাকে বলে, প্রশ্ন থেকে যায় তুল্য সংখ্যাটা কাকে বলে, প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, এগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইয়া তুল্য সংখ্যাটা কি জিনিস, তার তুল্য সংখ্যা কিভাবে বের করব, ইটস বার্নিং কোশ্চেন একটা। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা চলে আসি তুল্য সংখ্যাটা কি জিনিস। ভাইয়া পড়াবে এখন, সমস্যা নেই। তুল্য সংখ্যা যেগুলা পড়াচ্ছি এগুলা কিন্তু আপনি কোথাও পাবেন না, এতটাও ডিপলি আপনি কোথাও শিখবেন না। আমি আবারও বললাম, তুল্য সংখ্যা। আচ্ছা, চলে আসি তুল্য সংখ্যা কাকে বলে বলেন।
বলেন তুল্য সংখ্যা কি জিনিস? তুল্য সংখ্যা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময়, লিখেন কোনো রাসায়নিক বিক্রিয়ার সময়, কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় ভালো করে লিখেন, কোন রাসায়নিক সত্তা, কোন রাসায়নিক সত্তা, ভালো করে বুঝবেন, কোন রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন ছাড়ে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, ভালো করে বুঝবেন, যতগুলো ইলেকট্রন ছাড়ে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটাকে আমরা তুল্য সংখ্যা বলি। সেই সংখ্যাকে আমরা তুল্য সংখ্যা বলি। তো এই জায়গায় আপনি বলতে পারেন আপনার এটাকে আমরা তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাকে বলা হয় ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্য সংখ্যাকে বলে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ক্লিয়ার কিনা এটা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার না হলে কিন্তু ঝামেলা আছে, ক্লিয়ার না হলে ঝামেলা আছে, বলেন ক্লিয়ার কিনা। এই তুল্য সংখ্যাকে বলে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে? এই ইকুইভ্যালেন্ট নাম্বার একটু আসেন, আর ইকুইভ্যালেন্ট নাম্বারটা আপনার বিভিন্নটা ইকুইভ্যালেন্ট নাম্বার আপনার ইয়ে করা যায়। ইকুইভ্যালেন্ট নাম্বার কিভাবে বের করব? তুল্য সংখ্যা বের করার নিয়ম, তুল্য সংখ্যা বের করার নিয়ম, তুল্য সংখ্যা বের করার নিয়ম। আচ্ছা, তুল্য সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে যে, আমি একটু লিখে দিব, ধাতুর ক্ষেত্রে যখন আপনি লিখবেন, ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে ধাতুগুলোর যোজনী। ধাতুগুলোর যোজনী। আচ্ছা, ধাতুগুলোর যোজনী লিখছেন, খুবই ভালো কথা। ধাতুগুলোর যোজনী লিখছেন, খুবই ভালো কথা। যেমন মনে করেন সোডিয়াম, সোডিয়ামের যোজনী কত? 1, তার মানে তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়াম, এর যোজনী কত? 2, এর তুল্য সংখ্যা 2। ক্যালসিয়াম 2, তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়াম 3, তুল্য সংখ্যা হচ্ছে 3। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে তুল্য সংখ্যাটা আপনার ধাতুগুলার যোজনীর উপর ডিপেন্ড করতেছে। তুল্য সংখ্যাটা কার উপর ডিপেন্ড করতেছে? ধাতুগুলার যোজনী। যে সকল গাধা এবং গর্ধবরা ক্লাস করতেছো না, তোমাদেরকে জুতা পিটা করা উচিত। আমি একটা মানুষ বিপদে আসছি, বাসায় আসছি, তারপরেও আমি ক্লাস নিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। তোমাদের অনেক আপত্তি, ক্লাস করতে আপত্তি। তোমাদের মতো অমানুষ জীবনে মানুষ হবে না, তোদের দ্বারা জীবনে ভালো রেজাল্ট সম্ভব না, এটা কথা বলে রাখলাম। এটা বোঝার চেষ্টা করবেন। ভাইয়া তুল্য সংখ্যাটা কেন পড়াচ্ছে? আচ্ছা, তুল্য সংখ্যা কেন পড়ব? তুল্য সংখ্যা কেন জানবো? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুল্য সংখ্যা কেন জানবো? আচ্ছা, তুল্য সংখ্যাটা আমি জানবো কারণ তুল্য ভর জানার জন্য, আরেকটা হচ্ছে মোলারিটি ও নরমালিটি সম্পর্ক। এই দুইটা কারণে আমরা তুল্য সংখ্যাটা জানবো। আবারও বলি,
এই দুইটা কারণে আমার তুল্য সংখ্যাটা জানা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা কারণ। আচ্ছা, আমরা এর আগের স্লাইডে পড়ছিলাম আমরা যে ধাতুগুলার যোজনী, আমরা যদি অধাতুর তুল্য সংখ্যা নির্ণয় করি, আবারও বলি, আমরা যদি অধাতুর তুল্য সংখ্যা নির্ণয় করি, তাহলে ভাই অধাতুর তুল্য সংখ্যা কেমনে নির্ণয় করব বলেন? অধাতুর তুল্য সংখ্যার নির্ণয় করার যে উপায় সেটা হচ্ছে যে লেখেন যোজনী ইনটু অণুতে পরমাণু সংখ্যা। যোজনী ইনটু অণুতে পরমাণু সংখ্যা। আচ্ছা, যোজনী কি অণুতে পরমাণু সংখ্যা, এটা আমরা আসতেছি। মনে করো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর অণুতে পরমাণু সংখ্যা হচ্ছে 2, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2। যেমন দেখো ক্লোরিন এর যোজনী 1 এর 2, সেই ক্ষেত্রে 2। অক্সিজেনের ক্ষেত্রে তুল্য সংখ্যা আসবে 4, কারণ এর 2 যোজনী 2 এর, এই জন্য তুল্য সংখ্যা আসবে 4। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? সবাই দেখো এইটুকু ক্লিয়ার? অধাতু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? অধাতু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইলে বলবা, না হইলেও বলবা। অধাতু পর্যন্ত ক্লিয়ার? জি, ওকে না। পড়ছিলি জীবনে এগুলা গাতার দল সব লেখ। নিষ্ক্রিয় গ্যাসের দেখো, নিষ্ক্রিয় গ্যাসের অলয় শূন্য। কেন? কারণ তুল্য সংখ্যা কি, যতগুলা ইলেকট্রন আদান প্রদান করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে আদৌ আদান প্রদান হয় না। দ্যাটস ওয়াই নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা সবসময় শূন্যই হবে। চিন্তা করবা, নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা সবসময় শূন্য হবে। এরপরে চলে আসি অ্যাসিডের তুল্য সংখ্যা। এটা একটা টপিকস। দেখেন অ্যাসিডের তুল্য সংখ্যা, একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? দিনার। ও দিনার, কি অবস্থা? হ্যাঁ, চিনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু দিনাজপুরে আসছি। কেন বলো, কি দরকার ছিল? সরি। ও আচ্ছা আচ্ছা, অন্য কাউকে ফোন দিচ্ছ নাকি? ও আচ্ছা আচ্ছা, এই তো খবর। ছুটিতে না, আমি একটু কাজে আসছি, বুঝছো, আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, তো আসছি। হুম, আছে আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? দেখ, ভালো। এই রেজাল্ট দিচ্ছে নাকি? ও আচ্ছা, দেখা যাক, কি আল্লাহ রিজিকে রাখলে ডাকবে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু ফোন দিছিল রে একটা। দেখো, অ্যাসিডের তুল্য সংখ্যা, এইটাই হচ্ছে আমার অ্যাসিডের ক্ষারকত্ব। এটাকে কি বলা হয় জানো? এই অ্যাসিডের তুল্য সংখ্যাকে বলা হয় অ্যাসিডের ক্ষারকত্ব। অ্যাসিডের ক্ষারকত্ব।
বা অম্লের ক্ষারকত্ব এটাও বলতে পারো, ঠিক আছে। অ্যাসিডের তুল্য সংখ্যা। আচ্ছা, অ্যাসিডের তুল্য সংখ্যাটা ভাইয়া কেমনে নির্ণয় করব? এটা মেইনলি যে অ্যাসিডের তুল্য সংখ্যাটা কি বলে, যে অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে সেটাই যে কত মোল, এটা মানে হচ্ছে কত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে। এটা হচ্ছে আমার মেইন কথা। আচ্ছা, এখন মনে করো এখানে একটা জিনিস ভুল লিখছি আমি, কত মোল, এই যে ক্ষারটা হবে, এই ক্ষারটা লিখে রাখো, এই ক্ষারটা অবশ্যই হবে হচ্ছে এক তুল্য সংখ্যা বিশিষ্ট। এটা কিন্তু খুবই কাজে লাগবে, ভালো করে বুঝো। এক তুল্য সংখ্যা বিশিষ্ট, এক তুল্য সংখ্যা বিশিষ্ট। আচ্ছা, এখন আমরা যদি একটু এই জায়গাটাতে যাই যে অ্যাসিডের তুল্য সংখ্যা কত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে। আচ্ছা, খুবই ভালো। আমরা মনে করো এই জায়গাটাতে দিলাম যে HCl, এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2। এখানে দেখো সমতা করার দরকার নাই, কারণ হাইড্রোজেন একটা দুইটা, হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা আছে, সোডিয়াম একটা, সোডিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা। তার মানে এই জায়গাটাতে তুমি ইজিলি বুঝতে পারতেছো, এখানে এক যদি আমি দেই তাহলে বুঝতেই পারতেছো এই যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটা এক তুল্য সংখ্যা বিশিষ্ট, আবারও বলি, এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারের এক মোলকে প্রশমিত করতে পারবে। তার মানে HCl এর ক্ষারকত্ব হচ্ছে এক। ক্ষারকত্ব কত? এক। এখন তোমাদের কাছে এইটাই প্রশ্ন যে ভাইয়া এটার কি কোনো ওয়ে আছে? আছে, ওয়ে আছে, হচ্ছে আছে। আমি তোমাকে বেসিক শিখাবো আগে। মনে করো H2SO4, এই কি করবে, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, দেখা যায় এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, সরি, এখানে সে তৈরি করবে হচ্ছে Na2SO4 সোডিয়াম সালফেট, আর প্লাস তৈরি করবে হচ্ছে পানি। এখন দেখো আমার মেইন কথা হচ্ছে এখানে সোডিয়াম দুইটা আছে, আমি আবারও বলি, এই জায়গায় সোডিয়াম আছে দুইটা আর এই জায়গায় সোডিয়াম আছে একটা, তার মানে আমার এখানে দুই দেয়াই লাগতেছে, দুই দেয়া লাগতেছে। আমি বাকিটা কোথায় কি হচ্ছে এটা পরের কথা, এখানে আমার দুই দেয়া লাগবে। দেখেন এখানে আমার টোটাল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সে প্রশমিত করতে পারতেছে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সে প্রশমিত করতে পারতেছে। তার মানে এর ক্ষারকত্ব কত হবে? H2SO4 এর ক্ষারকত্ব কত হবে? তাহলে H2SO4 এর ক্ষারকত্ব কত হবে বলেন দেখি, ক্ষারকত্ব কত হবে তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না। H2SO4 এর ক্ষারকত্ব কত হবে তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বলেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ফাস্ট। 2, গুড, ভেরি গুড। এর ক্ষারকত্ব হবে 2। ভাইয়া এইগুলা বাদ দিয়ে আপনি একটু কথা বলেন, ভাইয়া এগুলা বাদ দিয়ে কথা বলেন। কি কথা বলবো আমরা? এগুলা বাদ দিয়ে যদি আমরা কথা বলতে যাই সেই ক্ষেত্রে দ্বিক্ষারকীয় অম্ল, গুড, ভেরি গুড। অরবার এগুলা পড়া আছে, এই জন্য ওগুলা খুব ভালো পারে। আপনাদের আমি দেখিয়েন কিভাবে পড়াই, আপনারা তো স্টুডেন্ট ম্যানেজ করেন, আর যাদের যে টাকা পয়সা বাকি আছে টাকা পয়সা দিয়ে পাঠান, আর পারলে সবাই টাকা দিয়ে পাঠান, বুঝছস না? সবাই 1000 করে দিয়ে পাঠা, সমস্যা কি? আমার উন্নতি হোক। তোরা এত কিপটা, ভাইকে বড় লোক হইতে দিস না। হ্যাঁ, ভাইকে বড় লোক হইতে দিস, সবাই 1000 করে দিয়ে পাঠাবি যে ভাই আপনার অভাব চলতেছে, আমি এখন অভাবে চলতেছি। কি সব গাধার দল সব। আচ্ছা ভাইয়া এইগুলা বাদ দিয়ে, রিয়াকশন বাদ দিয়ে দেখেন, ভাইয়া এইগুলা বাদ দিয়ে আপনি দেখান, দেখেন আগে যে ভাই এইগুলা বাদ দিয়ে আপনি হচ্ছে ইয়ে দেখান, আমরা পড়ি আস ভাই আস, ময়ে ময়ে অবস্থা, ময়ে ময়ে অবস্থা যেই হোক টাকা পয়সা দিয়ে পাঠা তাড়াতাড়ি, সবাই মিলে 1000 করে দিয়ে পাঠা, তাহলে না আমার আমার মানে
একদম মানে সুন্দর করে ভালো চলে আরো গর্দবের দল সব। দেখ এখন কথা হচ্ছে ভাইয়া আমি রিয়াকশন ছাড়া কেমনে মনে রাখবো? ভাইয়া আমি রিয়াকশন ছাড়া কেমনে মনে রাখবো? এটা খুব স্লো বোর্ডটা। রিয়াকশন ছাড়া কেমনে মনে রাখবো? আচ্ছা, তো রিয়াকশন ছাড়া যদি মনে রাখতে চাস এটা একটু বুঝতে হবে। তাহলে দেখ এখানে তোরা পড়বি হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা। এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা। এখন এই হাইড্রোজেনের সংখ্যা দিয়ে তুই ইজিলি সবকিছু নির্ণয় করতে পারবি। দেখ HCl হাইড্রোজেন কয়টা আছে? একটা, তুল্য সংখ্যা 1। H2SO4 হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তুল্য সংখ্যা 2। H3PO4 এর হাইড্রোজেন আছে তিনটা, তুল্য সংখ্যা 3। এখন কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, H3PO3 দেখা যাচ্ছে তিনটা হাইড্রোজেন থাকা সত্ত্বেও এর তুল্য সংখ্যা হচ্ছে 2। কেন? এর তুল্য সংখ্যা 2 কেন? তুল্য সংখ্যা 2 কেন এটার ব্যাখ্যা আমি দিব। দেখো গাঠনিক সংকেত দিয়ে করা যায়। ফসফরাস, অক্সিজেন, অক্সিজেন আমি আগে দেই, অক্সিজেন, তিনটা অক্সিজেন হয়ে গেছে, একটা ডিরেক্টলি হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, আর এখানে অক্সিজেন। ঠিক আছে, 1 2 3 4। গাঠনিক সংকেত মনে হয় আঁকা পারো তোমরা। দেখো ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারে তোমরা পড়ছো। এখন দেখো এইখানে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.15, 3.5 না? এর ইলেকট্রোনেগেটিভিটি কত? ময়ে ময়ে সবাই ময়ে ময়ে বলো, ময়ে 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 ময়ে। টাকা পয়সা পাঠাই দিবি কালকের মধ্যে, সবাই টাকা পাঠাবি। আচ্ছা দেখো এর 3.5, এর আবার হচ্ছে 2.5। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি মানেই হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, ইলেকট্রোনেগেটিভিটি মানেই হচ্ছে ময়ে ময়ে অবস্থা। তার মানে এই যে বন্ড পেয়ার যে ইলেকট্রনটা আছে, এখানে বন্ড পেয়ার দুইটা ইলেকট্রন আছে, এ কি করে এর দিকে এর টানে নেয়ার প্রবণতা থাকে। একটু বোঝার চেষ্টা করবা, এর দিকে এর টানে নেয়ার প্রবণতা থাকে। আবার দেখো ইলেকট্রোনেগেটিভ মানে এই যে বন্ড পেয়ারটা আছে ফসফরাস, সরি এখানে যে বন্ড পেয়ারটা আছে, এ কি করবে? এর দিকে টানে নেয়ার প্রবণতা দেখাবে, এর দিকে টানে নেয়ার প্রবণতা দেখাবে। এখন দেখো এর দিকে টানে নেওয়ার প্রবণতা দেখালে কি হবে? এই বন্ডটা এ নিয়ে নিবে, বন্ড পেয়ার ইলেকট্রন সহ নিয়ে নিবে। তাহলে এইটা কি হয়ে যাবে? লুজলি বন্ডেড হয়ে যাবে। দ্যাট মিন্স এটা ইজিলি সে রিমুভ করতে পারবে, এটাও ইজিলি রিমুভ করতে পারবে। অপরদিকে দেখা যায় হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। এখন দেখো এই ফসফরাসেরও 2.1, এরও 2.1, দুইটা 2.1 যখন ইয়ে করতে যাবে, দেখো এর 2.1 এর 2.1, তার মানে এই বন্ডটা হবে অনেক স্ট্রংলি বন্ডেড, কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে 0। তোর তো আরো 10,000 টাকা বাকি আছে রে, তোর আর হচ্ছে ইয়েরটা, ওই যে কার ক্লিয়ার যেন, তোর আর ওই যে কি বলে, আরে আমার বন্ধু কি নাম, অশ্রু, এ 10,000 টাকা বাকি আছে। ও 10,000 টাকা ওর বাপের জমি বিক্রি করে দিবে নাকি বলছে আমাকে। তো দেখো এইখানে আমি যদি ফ্রেশলি একটু চিত্রটা আঁকি, ফ্রেশলি যদি চিত্রটা আঁকি আমি, ও 10,000 টাকা বাকি আছে অশ্রুর। আল্লাহ, ছি 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 ছি। আর তোর মোটামুটি 5,000 আর দিলেই হবে, তোরা তো অফলাইনে না, তোদের ডাবল পেমেন্ট করা উচিত। দেখো তাহলে এই জায়গা থেকে এই হাইড্রোজেনটাকে বের করা খুব ইজি হবে, এই জায়গা থেকে এই হাইড্রোজেনটাকে বের করা খুব ইজি হবে, কারণ এর তো বন্ডটাকে এর দিকে টানেই নিচ্ছে। বাট এই যে হাইড্রোজেনটা, এটা কিন্তু ছেড়ে দেওয়া খুবই টাফ হয়ে যাবে, কারণ এদের কি, এদের কি, এদের
ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য শূন্য। এই শূন্যটার কারণেই এরা কি করবে, ছাড়বে না। ঠিক আছে, এটা কিরকম টাইপের জানিস? মনে কর যে একজনের বিয়ে হইছে, মেয়ের বিয়ে হইছে, এটা ছেলে এটা মেয়ে, এর বিয়ে হইছে, এটা মেয়ে, এটা সুন্দর করে মেয়ে, একটা সুন্দরী মেয়ে। এখন এই মেয়েটা দেনমোহর হচ্ছে 0 টাকা, মনে কর দেনমোহর 10,000 টাকা। আর এই ছেলেটা তো মনে কর যে একে বিয়ে পছন্দ করে বিয়ে করছে, যাই হোক মেয়েটাকে অন্য ছেলের পছন্দ হয়েছে, বা মেয়েটা আবার পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, খুবই ভালো কথা। এখন এই মেয়েটা কিন্তু ওই ছেলেটাকে ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? কারণ এর তো সবই শূন্য, এর বাপের বাড়ি মনে কর গরিব, এর দেনমোহর নাই, কিছুই নাই, তার আচ্ছা সরি, নেট কানেকশন অফ হয়ে গেছিল, আমার নেটের প্রবলেম। হ্যাঁ, চলে আসি। এখন দেখো আমি একটু বুঝাই যে এও গরিব, এও গরিব, এও গরিব। বোঝার চেষ্টা করো, এটা একটা ছেলে, এটা একটা মেয়ে, মেয়ে ছেলের বিয়ে হয়েছে, কোনো পার্থক্য নাই, তার মানে এদের ভালোবাসাটা খুব সুন্দর থাকবে, ভালোবাসাটা সুন্দর থাকবে। দেখবি যে লেভেলে নাই, লেভেলে নাই একটা গান আছে, ঠিক আছে, ওই টাইপের। একটা মনে কর যে গরিব ঘরের ছেলে, গরিব ঘরের মেয়ে, এরা দেখবি খুব সুখী দম্পতি, খুবই সুখী দম্পতি, কারণ এদের লেভেল শূন্য, এদের এদের দুইজনের লেভেলে পার্থক্য শূন্য। বাট দেখবি যেমন একটা গরিব বড় লোকের বেটি, এ মনে কর বড় লোকের বেটি, চুলগুলো একটু বাঁকা, আর গরিবের বেটি চুল স্ট্রেট থাকে। আর দেখ, এ হচ্ছে গরিবের ছোয়াল ছেলে, এক বড় লোকের বেটি চাইবে কি এই গরিবের ছলকে নিজের হাতে হাত করা পড়াইতে, মানে একদম নিজের হাতে সবসময় চালাইতে, বিয়াদব আর কি, ননসেন্স। মানে এর সবকিছু নিয়ে নিতে চাইবে, যে তোমার সকল অধিকার আমার, ঠিক আছে, তোমার সকল অধিকার আমার, তুমি টয়লেটে গেলে আমাকে বলে যাবা, বাথরুমে গেলে আমাকে বলে যাবা, শুশু করলেও আমাকে বলে যাবা। এ কি করবে, এর সকল অধিকার নিজের দিকে টানে নেবে, তার মানে এ বড় লোক। তার মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, এ কি করবে, এত আসেই বেশি, আরো বলবে আসো আসো আসো, বড় লোকের ক্ষুধা বেশি। ঠিক আছে, এই যে আসো আসো যখন বলবে, এই আসো আসো থেকে করবে কি, এই যে ওর যে এই যে তোর বন্ড পেয়ার ইলেকট্রনটা একে ওর নিজের দিকে টানে নেবে, বেহায়া বেয়াদব। ঠিক আছে, এরা জীবনে সুখী হয় না, নিজের দিকে টানে নিয়ে কিন্তু মনে কর কার সাথে ইডিশ পিডিশ করবে, এটা তার ব্যাপার। কিন্তু যখন দেখবি যে দুইজনের পার্থক্য শূন্য হয়ে যাচ্ছে, দুইজনের পার্থক্য শূন্য লেভেলে আছে, লেভেলে থাকলে তখন তোর ওদের বন্ড পেয়ারটা, দ্যাট মিনস এই বন্ডিংটাই, যে এখানে দেখ বন্ডিংটা অনেক বেশি স্ট্রং থাকে। ঠিক আছে, এইভাবে টাইপের বন্ডিং থাকে, এই বন্ডিংটা অনেক স্ট্রং থাকে। তো এই বন্ডিংটা স্ট্রং থাকার ফলেই এখান থেকে তোর হাইড্রোজেনটাকে সরানো খুব টাফ, এখান থেকে হাইড্রোজেন সরানো খুব টাফ। দ্যাটস ওয়াই এখান থেকে মাত্র 2টা হাইড্রোজেন যাবে। যদি বলিস ভাইয়া এইখান থেকে তাহলে কিভাবে 3টা হাইড্রোজেন গেল, দেখান। ভাইয়া অবশ্যই দেখাবে, কারণ আমি এগুলো পারি, আমি তো পারি, বুঝছিস না, পন্ডিত। ঠিক আছে, কথা বুঝতে পারছিস ব্যাপারটা? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কি করবি, যারা বড় লোকের বেটি আসিস তারা গরিবের বেটাকে বিয়ে করবি না, নিজের লেভেলে বিয়ে করবি। আর যারা মধ্যবিত্ত আসিস তারা আবার বড় লোকের বেটাকে বিয়ে করবি না, নিজের লেভেলে বিয়ে করবি, নাহলে ওই শেষে গান গাইতে হবে, লেভেলে নাই, লেভেলে নাই। কথা বুঝতে পারছিস না? ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, লেভেলে আছে, লেভেলে আছে, এই গানটা করতে হবে।
তো আবারও বলি, যারা যারা টাকা পয়সা পাঠাইতে চাস সুন্দর করে আমার বিকাশ নাম্বারটাতে পাঠাই দিবি। হ্যাঁ, প্রচুর টাকা পয়সার দরকার, জীবনটাই মানে তেজপাতা হয়ে গেছে টাকা ছাড়া। জলদি জলদি সবাই টাকা পাঠাও। অবশ্য তো 10,000 টাকা পাঠাই দিবি। আচ্ছা, আমি এটা কেন আঁকলাম? এটা তো অবশ্যই আঁকা উচিত। আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া এখন দেখান যে H3PO3, আপনি H3PO3 যে বললেন, সরি H3PO4, এটা 4 দাও, H3PO4 দাও ভাইয়া। H3PO4 যেটা বললেন, ঠিক আছে, এইটা আপনার কিভাবে এর তুল্য সংখ্যা 3? দেখেন এই জায়গা থেকে যখন হাইড্রোজেন তো রিলিজ করবে, এই হাইড্রোজেনগুলো রিলিজ করে কি, এই হাইড্রোজেনগুলো রিলিজ করেই হচ্ছে আপনার বেসটাকে নিউট্রাল করার জন্য। বেসটাকে কি করার জন্য ভাইয়া? নিউট্রাল করার জন্য। এটা বুঝতে হবে, এগুলো না বুঝলে আসলে হবে না। তো ফসফরাস আঁকো, এখানে দেখা যায় অক্সিজেন, এখানে হাইড্রোজেন আঁকো, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন আঁকো। চুল স্টেজ থাকলে গরিবের মেয়ে হয়ে গেলাম। কেন তুই বড় লোকের বেটি? তাহলে আমার বেতন 3 ডাবল করে দে। H3PO4 4টা না গাদারে। দেখো এখন এখান থেকে ইজিলি একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে ইজিলি একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে ইজিলি একটা হাইড্রোজেন যাবে। ঠিক আছে? ও আচ্ছা, এখানে 5টা হাইড্রোজেন দিয়েছি, এটা বাদ দাও। তাহলে এখন দেখো এখান থেকে, কারণ এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। ঠিক আছে? গরিবের বেটি না, তুমি বড় লোকের বেটি, প্রমাণ দাও, প্রমাণ দাও তাড়াতাড়ি করে। ঠিক আছে? আরিফা তুই যদি, আফিয়া তুই যদি প্রমাণ না দিছিস, তোকে আমি দেখিস কি করব। প্রমাণ দে। ঠিক আছে? কালকের মধ্যে আমার মনে কর যে ডাবল পেমেন্ট করা উচিত তোদের। ঠিক আছে? ডাবল পেমেন্ট করলে তাহলে মনে কর যে আমি একটা জুমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে? তাহলে এইখান থেকে তুই দেখতে পাচ্ছিস যে ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের জন্য এখানে আমি সবকিছু মিলাই এই হচ্ছে 3। এখন দেখো এই জিনিস কি আগে কোথাও শিখছিলা? একটু বলো দেখি। এই জিনিস আমার ছাত্ররা বাদ দিয়ে এই জিনিস আগে কোথাও শিখছিলেন তোমরা? শিখেছিলেন বারে? কথা বুঝতে পারিছো? সেম ভাবে দেখো না, যেটা বুঝছি না ডাক গুণের যেটা 10 আছে এইটার সেটা এখন যদি 20 এর মান তুল্য সংখ্যা কত বের করো। ঠিক আছে, এটা তুল্য সংখ্যা বের করেন ভাইয়া। চা খাওয়ারও টাকা না, তোরা সব টাকা সব শোন, তোদের যত প্রকার ফকিরনেমি চালচলন সেটা হচ্ছে আসে মাস্টারদের কাছে বলতে হবে। ঠিক আছে? ভাইয়াদের কাছে আসে, কারণ ভাইয়ারা একটু শোনে। কাত হাত দল সব। H3PO2 1 অর্পা বলে লাভ নেই। সবাই বের করেন, সবাই বের করেন তাড়াতাড়ি, নাহলে লাথি যাবেন এখন ধরে। যদি খালি আলসেমি করছি বিশ্বাস কর, মানে লাইভের ভিতর ঢুকে থাপড়াবো ধরে। তাড়াতাড়ি বের কর। তাড়াতাড়ি। এ আবার কোথা থেকে আসলো? 2টা হাইড্রোজেন কিভাবে চলে যায়? এই ডাকাত দল, 2টা হাইড্রোজেন কিভাবে যায়? গর্দভ কোথাকার। দেখো 2টা হাইড্রোজেন কোনোভাবেই যাবে না। ফসফরাস এখানে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, ভালো করে বুঝবা। এখানে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো এইখানে একটা হাইড্রোজেন চলে যাবে, 2টা হাইড্রোজেন চলে যাবে, একটা থাকবে। সেটা কিভাবে হয়? এখানে 2টা হাইড্রোজেন থাকে যাবে, একটা চলে যাবে, গাথা কোথাকার। এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এই হাইড্রোজেনটা চলে যাবে। উল্টা বললি কেন? তুই জানিস উল্টা বললে আমার হাতে তুই ঝাড়ি খাবি। ঠিক আছে? ঝাড়ি খাওয়ার পরে যদি শিখিস তাও আলহামদুলিল্লাহ। আমার ঝাড়ি যদি মনে করছিস যে অপমান করতেছে আমাকে, তাহলে তোরা কিছু শিখতে পারবি না। একটাই কথা বলে রাখবো। তাহলে এই হাইড্রোজেনটা চলে যাবে ভাইয়ারা,
তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন এই আর একটা হাইড্রোজেন এগুলো থেকে যাবে। দ্যাটস ওয়াই এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা তুল্য সংখ্যা কত ভাইয়ারা? 1। কথা কি ক্লিয়ার না বেজার আছে? কথা কি ক্লিয়ার না বেজার আছে? কথা কি ক্লিয়ার না বেজার আছে? তুই 3 কোথা থেকে পাচ্ছিস? তোকে আমি থাপড়াবো ধরে রে, আমি একদম ধরে কান কোষার নিচে বাড়ি মারবো একদম, গাধা গাধা। 3 কেন বলবি? 1 বল। কত শিখছিলি? এগুলো জীবনে শিখলা? হ্যাঁ না পড়ছিলি কোনটা? টাইপিং মিস্টেক, তোকে ধরে আরো পিটানো উচিত। আচ্ছা এগুলা কি আগে পড়া হয়েছিল কারো তোদের? ইয়েরা বাদ দিয়ে, ওই যে তোর হচ্ছে আমি টামি অর্পা এগুলা বাদ দিয়ে এগুলা পড়ছিলি আগে? না পড়লে কিন্তু এগুলো নতুন জিনিস, এগুলা শিখতে হবে। আঞ্চলিক ক্ষারকের অম্লত্ব, তো এই ক্ষারকের তুল্য সংখ্যাকে বলতে পারিস ক্ষারকের অম্লত্ব। তোরা টাকা পয়সা বেশি করে দিবি, আমি একটা ডিজিটাল বোর্ড কিনি তাহলে। হ্যাঁ তোরা আরো আমার কাছে কিপটামি করতেছিস। এ মাইশা কইরে, মাইশার কি পরীক্ষা শেষ হয় নাই? এগুলা তোদের ফার্স্ট পেপারেই শেখানো উচিত ছিল, তোদেরকে শেখায় নাই। তোরা ভাই পণ্ডিত সবাই, তোরা পণ্ডিত, তোদের মাস্টার গুলো আরো পণ্ডিত, ঠিক আছে? সো এখন এগুলা ফার্স্ট পেপারে শেখানো উচিত, কারণ এগুলা একটু টাচ না দিলে ফার্স্ট পেপারটা পড়া যায় না। তো সব থেকে ভালো বুদ্ধি দিচ্ছি, তোরা সবাই মিলে ফার্স্ট পেপারে কোর্সটা ভর্তি হয়ে যায়, 4000 টাকা করে দিই সবাই, কোনো সমস্যা নেই ভাই। একটা এক্সাম নেন, এক্সাম কোশ্চিন দিলে তোরা পেয়ে যাবে। এই অধ্যায়টা শেষ হোক, অধ্যায় শেষে এক্সাম নেব। আগে শেষ কর, তারপর এক্সাম নেব, তারপরে এক্সামের গাড়ি লাগাই দেবো। আমার কোশ্চিন রেডি, তো সমস্যা হবে না। কারণ কোথা থেকে যে কোশ্চিন করা, আমি মানে ইয়ে করতে, চ্যাপ্টার শেষ হইলে অনেকগুলো এক্সাম দিতে পারবি, 4-5টা এক্সাম দিতে পারবি এই অধ্যায়ের, ঠিক আছে? আর রিটেন এক্সাম নিব হচ্ছে গুগল মিটে, সবাই হচ্ছে গুগল ক্লাসরুমে, গুগল ক্লাসরুম নামায় রাখিস, ওখানে রিটেন এক্সাম নেব, ঠিক আছে? এক্সাম ব্যাচই নামাবো। পেইডে ভর্তি হয়ে যায়, 4000 টাকা করে পেইডে ভর্তি হবি। তোদের মতো বেহায়াদের পড়ায় আমার লাভ আছে? এই যে তোদেরকে যে আমি 35 জনকে ভর্তি নিছি, কজন ক্লাস করতেছো? 7 জন। 7 জন আমার পড়ায় কি লাভ? আমি তো 35 জনকে ভর্তি নিলাম, আমার কি লাভ বল? টাকা মনে কর আজকে আছে কালকে নাই, বা আজকে থাকবে না কালকে হবে, এটা তো ম্যাটার না। কিন্তু এই যে আমি খামাগায় ব্যাক 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 করে যাচ্ছি, কে ক্লাস করতেছে কে করতেছে না, এগুলো আমার লস না? 4500 টাকার কোর্স, তুই 4000 টাকায় ভর্তি হো যা। 4500 টাকার কোর্স, 4000 টাকা আমি লাস্ট রাখতে পারবো। যদি হয় আমার সাথে যোগাযোগ কর, আমি হচ্ছে তোদের ঢুকাই দেবো। এটা 25 ব্যাচের সাথে করতে হবে তোদেরকে, তবে আমি মার্চের মধ্যে শেষ করে দেবো। 25 ব্যাচের সাথে করতে হবে। একটা ম্যাথ নাই বা একটা জিনিস নেই যে আমি ইয়ে করবো না। আমি আর 1 টাকা, বিশ্বাস কর, এর পরের বার যে সেকেন্ড পেপার কোর্স নামবে সেটা 5000 টাকায় নামাবো, এন্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। কে কি বলবে না বলবে আই ডোন্ট কেয়ার। ওখানে এসিএস কি চালাচ্ছে, বন্দি পাঠশালা কি চালাচ্ছে, এটা আমার দেখে লাভ নাই। এসিএস 500 টাকায় কোর্স চালাইতে পারে, আমার কোনো আপত্তি নাই। এসিএস এ কেউ একাডেমিক পড়াইতে পারে না। যা আমার কথা বলি যে গালিব ভাই এটা বলছে, যা। আর যদি এটা কাটতে চাইস কাটে ভাইরাল করে দিস, কোনো আপত্তি নেই। দাদা পড়ায়, দাদা হচ্ছে বেস্ট একজন কেমিস্ট্রি টিচার, কিন্তু দাদা ইঞ্জিনিয়ারিং ভালো পড়ায়, একাডেমিক কেউ পড়াইতে চায় না, ঠিক আছে? একাডেমিক পড়ানো খুবই টাফ, রিক্সও আছে একাডেমিক পড়াইতে, ঠিক আছে? 5000 টাকার নিচে একটা কোর্স ছাড়বো না আমি, দেখিস এবার। দেখ আমাদের এবার মেডিএমের তোর প্রি মেডিকেল কোর্স হচ্ছে 16300। 16300 টাকা গোটা বাংলাদেশে কোনো কোর্স ফি নাই, কিন্তু মেডিএম এইটাতেই চালাবে, এইটাতেই আমাদের ব্যাচ ভর্তি হবে। ওয়েলকাম করব, এখনো সময় আছে, কারণ দ্বিতীয় চ্যাপ্টারটা আমার প্রায় শেষের পথে। তোরা রেকর্ডেড ক্লাস পাবি, ঠিক আছে?
ফ্রি দিতে পারবো না, একজনকেও ফ্রি দিব না, কারণ তোরা ছেঁচড়াদের আমি ফ্রি দিই না। ঠিক আছে, তোরা যদি আমার ক্লাসটা করতি, আমি ওই 700, ওদেরকেও অনেকবার, ওই আমার ওখানে 700 স্টুডেন্ট, আমি ওই 700 স্টুডেন্টকেই আমি করাইতাম, ফ্রি করাইতাম। আমি 700 স্টুডেন্টকেই ফ্রি করাইতাম। ঠিক আছে, কিন্তু তোরা বেয়াদব, তোদের তো মানে হায়া নাই, বেহায়া সব। 700 স্টুডেন্ট আমরা ফ্রি পড়াইলাম, আর কিছু যায় আসতো না। কিন্তু তোরা তো ফ্রি ক্লাস করিস না, এই করিস না, সেই করিস না, হবে না। 25-এর সাথে ভর্তি হয়ে যায়, এখনো সময় আছে। 25-এর সাথে ভর্তি হোক, একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছিস 500 টাকা। তুই যদি ভর্তি হইতে চাইস 24 ব্যাচ অনুপাতে আমি শুধু 500 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে ভর্তি হতে পারিস। ঠিক আছে, কালকের মধ্যে যোগাযোগ করবি, আমি 2 দিন ডিসকাউন্ট রাখবো 4000। এটা পুরোটাই আমার দায়িত্বে থাকবে, 4000। তবে এখানে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টার শেষ, রেকর্ডেড পাস করতে হবে। সেকেন্ড চ্যাপ্টার অনেক কিছুই শেষ হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টার 11টা ক্লাস কি 12টা ক্লাস রেকর্ডেড করতে হবে, বাকিগুলা লাইভে করতে পারবি, অ্যাজ ইউর উইশ। তোরা ভালো হইলে আমি দিতাম, তো ভালো না। আমার ফ্রি পড়াইলে কোনো যাই আসতো না। যা, চলে আসি আমরা ক্ষারকের তুল্য সংখ্যায় চলে আসি। ক্ষারকের তুল্য সংখ্যা হচ্ছে, এইটার মিনিংটা এটাই দাঁড়াচ্ছে যে এই একটা ক্ষার, সেটা যতই হোক না কেন, এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিডকে এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিডকে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে। এটা বুঝবা যে একটা ক্ষার এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড। এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড কোনটা? এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড কোনটা? একটা বলো দেখি, এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড কোনটা? নাম বলো একটা। এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড কোনটা? নাম বলো। এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিড কোনটা? ওখানেও আচ্ছা, আমি এটা ঠিক করবো। তুমি এখানে বসে কেন? HCl, গুড, ভেরি গুড। এক তুল্য সংখ্যা বিশিষ্ট হচ্ছে HCl, ভেরি গুড। তাহলে এটা দেখো, যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, তাহলে দেখা যায় এটা রিঅ্যাকশন করলে আসে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2। তার মানে এই জায়গাটাতে আমার দাঁড়াচ্ছে এখানে 1 মোল অ্যাসিডকে। এখন যদি এই জায়গায় তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাও, এখানে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। তাহলে এই জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড দুইটা আছে, তার মানে আমাকে এখানে 2 দিতে হবে। তার মানে এখানে 2 আর 2 এর 4টা হয়ে গেছে। এখানে 2 আছে, এখানে 2 দাও, শেষ। তার মানে এখানে 2 মোল অ্যাসিডকে প্রশমিত করতেছে। তার মানে এই জায়গাটাতে এর তুল্য সংখ্যা হচ্ছে 2, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 2। ভালো করে বুঝো, সরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 2। সেম ভাবে তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে করো, এখানে দেখবা 3 মোল HCl লাগছে। তার মানে এর ক্ষারক অম্লত্ব হচ্ছে 3। তার মানে আমার টোটাল যেটা দাঁড়াচ্ছে যে ক্ষারকত্ব মনে রাখার তোমার যেটা বিষয়, ক্ষারকত্ব মনে রাখার যে কৌশলটা, সেটা দেখো। মনে রাখার কৌশল হচ্ছে OH এর সঙ্গে OH এর সঙ্গে। আচ্ছা ভাইয়া, লুইস ক্ষার যেগুলা আছে একটু বুঝবেন।
লুইস খার যেটা আছে, লুইস খার দেখবেন। লুইস খার কি বুঝেন? কেউ বুঝেন লুইস খার কি জিনিস? লুইস খার কি জিনিস বুঝেন? লুইস খার যেটা, সেটা হচ্ছে যে যারা লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, ডোনর, যেমন অ্যামোনিয়া। তো এই জায়গাটাতে একটু দেখার চেষ্টা করেন, অ্যামোনিয়া যেটা আছে এই জায়গায় দেখবেন লোন পেয়ার ইলেকট্রন আছে। যখন লুইস খার টাইপে থাকবে তখন দেখবেন লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে। আবারও বলি, লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে, মানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। আমার খুব মন খারাপ, না হলে আমি তোদেরকে সত্যিই বলতেছি, আমি ফার্স্ট পেপারটা ফ্রি দিলে আমার কোনো যাই আসতো না। তোরা যারা ভর্তি, ফার্স্ট পেপার এমনিতেও ফ্রি করাই দিব তোদের, যেহেতু বলছি আমি কোনোদিন আমার কথার বরখেলাপ করব না। তবে যারা ডিটেইলস সবকিছু শিখতে চাস, মানে একদম যেটা পেইড ব্যাচ টাইপের বা যেটাই হোক না কেন, আমি যেভাবে পড়াই আর কি, এটা করতে হলে তোদেরকে 25-এর সাথেই ঢুকতে হবে। আমি এটা তোদের জন্য মার্সি করব না, কারণ আমি ভাই অনেক ট্রাই করছি তোদেরকে এঙ্গেজ করার। তোরা যে ভর্তি হয়েছিস আমার কোনো ইয়ে নেই, ভর্তি হওয়ার পরও কয়জন ক্লাস করতেছিস বলতো? এটা আমার খুব দুঃখ যে আমি ভর্তি নিলাম ক্লাস করতেছো না, এটা তো ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। এরপরে আরেকটা ডিসিশন আমি নিব, যারা যারা ক্লাস করবেন না তারা আরো 1000 টাকা দিয়ে তারপর ভর্তি হতে হবে। আবার আমি এদেরকে রাখবো না, কারণ আমি আমার বদনাম করবো না। আপনি আমাকে এটা বলতে পারেন যে ভাইয়া টাকা মারে খাইছে, আলহামদুলিল্লাহ আমি এটা মারে খাবো, কিন্তু ভাইয়া খারাপ পড়াইছে এই নামটা আমি নিব না, ভাইয়া পড়ায় নাই এই নামটা, এই বদনাম আমি নিব না, এই বদনাম আমি কোনোভাবেই নিব না। আপনাদের যদি একটা বার হায়া থাকে আপনারা ক্লাসগুলো করবেন, বেহায়া হয়ে গেছেন সব। তাহলে দেখেন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আপনারা করেন কি জানেন? সত্যি কথা বলি, এই যে ফার্স্ট ফ্লোরের একটা ফার্স্ট ইয়ারের একটা ছেলে আছে, ঠিক আছে, ওর একটা গ্রুপ আছে, এবারে ক্লাস নিচ্ছে, হেয়ার ক্লাস করবেন। আপনি বিশ্বাস করেন এই ফার্স্ট ইয়ারের ক্লাস করার থেকে আপনি একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, হ্যাঁ সব ক্লাস লাইভেই হয়, বিজ্ঞান ও প্রযুক্তি পড়ার লাভ। 25 ব্যাচে কি সবাই ক্লাস লাইভে? 25 ব্যাচে সবাই লাইভে করে না, সবাই তো গাধা। তবে ওই যে তোমাদের মতো সবাই আছে 7-8 জন, ঠিক আছে, ওই 7-8 জন করে ওইটুকুই। কিন্তু আমি চাইছিলাম যে আমার স্টুডেন্টরা এতটাই মানে ইফেক্টিভ হোক, কারণ আমার পড়া তোমরা জানো ইফেক্টিভ হয়, এইটুকু বুঝতে পারবা যে আমার পড়া পড়ানোর পর তোমাদের বাসায় পড়তে হয় কিনা। এটা অনেক বড় একটা বার্নিং কোশ্চেন, এটা অনেক বড় একটা কোশ্চেন যে আমার পড়াটার পর বাসায় আমার কতটা ইফেক্টিভ হচ্ছে, এটা বিশাল বড় একটা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে রাখবা সবসময়। নিঃসঙ্গজোড় ইলেকট্রন কতগুলো? এখানে যদি এক জোড়া নিঃসঙ্গজোড় ইলেকট্রন থাকে, কত জোড়া, কতগুলো না লিখে লেখেন কত জোড়া। তাহলে এক জোড়া যদি নিঃসঙ্গজোড় থাকে তাহলে সেটা ইয়ে হবে 1। 2 জোড়া নিঃসঙ্গজোড় ইলেকট্রন থাকলে সেটা হবে, সেই সকল লুইস ক্ষারের অম্লত্ব হবে কত? তাহলে এই অ্যামোনিয়ার অম্লত্ব কত? অ্যামোনিয়ার অম্লত্ব কত বলো? অম্লত্ব কত? অ্যামোনিয়ার অম্লত্ব কত বলো দেখি? ক্লিয়ার? অ্যামোনিয়ার অম্লত্ব কত? 1। এরপরে চলে আসে লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা মনে রাখবেন, ক্যাটায়নের মোট চার্জ। ক্যাটায়নের মোট চার্জ আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে একবার বলবেন, হ্যাঁ গ্রুপে বলবেন যে
এইভাবে আসলে লাইভ না করে যে ও আহামরি কোনো কিছু শিখতেছে সেটা কোনোদিনই না। ও যেহেতু ভর্তি হয়েছে পড়ার জন্য, তাহলে পড়া উচিত। এত ব্যস্ততা থাকলে তো আমার কাছে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না। কেন ভর্তি হলো আমার কাছে? কেন ভর্তি হলো? এটা একটু বড় কোশ্চেন। আমি তো করে পা হাত ধরে ভর্তি করাই নাই। যারা বলছেন ভর্তি হবেন তাদেরকে বলছি ঠিক আছে ভর্তি হন, কিন্তু যারা বলছে ভর্তি হবেন না তাদেরকে তো পা হাত ধরি নাই। এই ভর্তি হও, এই ভর্তি হও আমার কাছে। আমি কি বলছি? আমি বলিনি। আমি তো খ্যাটেস মার্কা মাস্টার। আমি মানুষের ইমোশন নিয়ে খেলি না। আমি দিনকে রাত বানাইতে পারি না। এত ইমোশনাল কথাবার্তা দিয়ে আমার ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ভর্তি হইলে হও, তোমার ভালোর জন্য ভর্তি হবে, নাহলে বাড়ি যাও। ইটস নট আ বিগ ডিল। তোমার যদি ইচ্ছা হয় তুমি ভর্তি হবা, ইচ্ছা না হলে চলে যাও, সোজা কথা। খুব বিরক্ত লাগতেছে সত্যি কথা। 7টা স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো খুবই বিরক্তিকর। চলে আস অক্সাইড, বিভিন্ন অক্সাইডের তুল্য সংখ্যা লেখেন। আমি কি একটাও খারাপ কথা বলতেছি? তোরা বলতো, তোরাই বলতো, আমি কি একটাও তোদের খারাপ চাচ্ছি? অক্সাইডের তুল্য সংখ্যা যখন তুমি নির্ণয় করতে যাবা, তখন একটু ভালো মতো মনে রাখবা যে এই জায়গাটাতে যেমন মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O, এর দেখা গেল অম্লত্ব, যদি বলে এর অম্লত্ব কত, তখন এইভাবে লিখবা ক্যাটায়নের চার্জ ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। তাহলে এখানে ক্যাটায়নের চার্জ কত? ক্যাটায়নের চার্জ কত? অ্যালুমিনিয়ামে যেহেতু 3টা আছে, তার মানে ক্যাটায়নের চার্জ হচ্ছে 3+, তার মানে ক্যাটায়নের চার্জ 3 ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 2 এখানে, তার মানে আমার 2 দিলে আমার আসতেছে 6। তার মানে এখানে টোটাল আমার অক্সাইডের তুল্য সংখ্যা আসতেছে 6। অক্সাইডের তুল্য সংখ্যা আসতেছে কত? 6। ঠিক আছে, অক্সাইডের তুল্য সংখ্যা কত আসতেছে? 6। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো। শেষ, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার হইছে রে? বলো ভাইয়া, পুরা বলো, তাড়াতাড়ি বলো, দেরি করা যাবে না। আরো একটা ব্যাচ আছে, ওইটা পড়াইতে হবে না? ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে চলে আসি জারক বিজারকের তুল্য সংখ্যা।
তুল্য সংখ্যা পড়াইতেই জীবন যাবে, ইম্পর্টেন্ট। জারক বিজারকের তুল্য সংখ্যা আপনি পড়বেন, এটা লিখে রাখবেন যে জারণ মানের পরিবর্তন। ইন্টু পরমাণু সংখ্যা। ভাইয়া জারণ মানের পরিবর্তন বলতে আমি কি বুঝি, বা জারণ মানের পরিবর্তনটা কার হবে? ভাইয়া এটা কেন্দ্রীয় পরমাণু। ভাইয়া কেন্দ্রীয় পরমাণুটা কি জিনিস? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে তোমার পি অথবা ডি ব্লক মৌল, যারা কিনা পরিবর্তনশীল যোজনী দেখায়। যারা কিনা কি করে? পরিবর্তনশীল যোজনী দেখায়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে। এখন যদি আমি বলি তোমাকে KMnO4, আমি আবারও বলি চাটুকারিতার ভাগ্যে পড়িস না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পোলাপানের কাছে পড়বি, জীবন চলে যাবে, বলে দিলাম তো, একদম জীবন শেষ হয়ে যাবে। ওরা বেসিক কিছুই জানে না। আর একাডেমিক কাইন্ডলি অ্যাডমিশনের কারো কাছে পড়িস না, একাডেমিক যারা পড়ায় তাদের কাছে পড়িস, কাজে লাগে। দেখো KMnO4, এখানে আমার ম্যাঙ্গানিজ হচ্ছে সেন্ট্রাল মেটাল বা কেন্দ্রীয় পরমাণু, এর হচ্ছে +7, ভালো করে বুঝবা, এর হচ্ছে +7 আছে, এটা আসার পর হয় হচ্ছে Mn2+, তার মানে এখানে জারণ মানে পরিবর্তন হয় হচ্ছে +5, তাহলে আর জারণ মানে পরিবর্তন অন্যতে পরমাণু সংখ্যা হচ্ছে 1, তাহলে দেখো জারণ মানে পরিবর্তন ইনটু হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 5। তার মানে KMnO4 এ Mn এর তোমার তুল্য সংখ্যা হচ্ছে, Mn এর তুল্য সংখ্যা হচ্ছে +5, Mn এর তুল্য সংখ্যা হচ্ছে +5, ঠিক আছে? Mn এর তুল্য সংখ্যা হচ্ছে +5। আবারও বলি, এখানে জারণ মানের পরিবর্তন, যারা পরিবর্তনশীল যোজনী দেখাবে তাহলে জারণ মানের পরিবর্তন হবে এবং পরমাণু সংখ্যা, এটা জানলেই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার? এখন আসি যে ভাইয়া এখান থেকে নরমালিটি থেকে মোলারিটির মধ্যে একটা সম্পর্ক বললেন, সেটা আমি একটু দেখাবো আপনাদের। দেখেন নরমালিটির সাথে মোলারিটির সম্পর্ক, নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাটা এই জায়গাটাতে কাজে লাগবে, মানে নরমালিটি হচ্ছে মোলারিটিটা আর তার সাথে তুল্য সংখ্যা করবে, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে আমি তোমাকে একটু দেখাই। দেখো মোলারিটি ইজ ইকুয়াল টু কিন্তু মোল পার লিটার। এখন দেখো মোল পার লিটার, আর এই জায়গাটাতে আমি যখন মানে গ্রাম আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমি 1 মোল বলতেছি, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমি 1 মোল বলতেছি। যখন তুমি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট করবা
তাহলে অবশ্যই তোমাকে এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে গুণ করতে হবে। ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পুরোটাই হচ্ছে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ করলে এই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাচ্ছ। মানে আণবিক ভরকে তুমি যখন ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ করবা তখন তুমি কি পাচ্ছ, তোমার হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পাচ্ছ। তার মানে এই মোল থেকে তুমি যাচ্ছ গ্রাম ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার, ইকুইভ্যালেন্ট নাম্বার ইজ ডিভাইডেড বাই লিটার। দেখো এখন দেখো এই জায়গাটাতে এই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার, এখান থেকে আমি কিন্তু নরমালি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা যদি আমি নরমালিটির সাথে মোলারিটির সাথে যদি গুণ করে দেই তাহলে আমি এই জায়গাটাতে কি পাবো, মোলারিটি। কেন মোলারিটি পাবো, কারণ এখানে হচ্ছে আমার মোল আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমি 1 মোল বলতেছি। তো এই জিনিসটা এখান থেকে এইভাবে আসছে, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। এই জিনিসগুলো আজকে আয়ত্ত করবা। আমরা আশা করি কালকে রাতের বেলা আর একটা ক্লাস নেব। আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি ক্লাসের ডিউরেশনটা কমানোর। ক্লাসের ডিউরেশন কমালে